আমরা কি বলেছিলাম আগের দিনে, যে ব্রডলি ক্লাসিফাইড ইনটু টু গ্রুপস, টাইপ 1 and টাইপ 2। টাইপ 1 VAN, ভাস্কুলাইটিস, আর্থ্রাইটিস অ্যান্ড নেফ্রাইটিস, এদেরকে আলাদা করা হয়। টাইপ 2 হচ্ছে যাদের এইগুলো থাকে না, কিন্তু প্রিডমিনেন্ট কনস্টিটিউশনাল সিমটমস থাকে, ফিভার, ডিপ্রেশন, হ্যাঁ, লস অফ অ্যাপেটাইট, ঠিক আছে। ওটা তো একটা ব্রড ক্লাসিফিকেশন, কিন্তু ক্লিনিক্যাল ফিচার্স জানতে হলে তোমাকে সিস্টেম ওয়াইজ ডিভাইড করতে হবে, কি কি সিস্টেম ইনভলভ হয়, ঠিক আছে। তো ফার্স্ট চলে আসো কিউটেনিয়াস। সো কিউটেনিয়াস ইনভলভমেন্ট, এই কিউটেনিয়াস ইনভলভমেন্টটাকে তিনটে ভাগে ভাগ করায়, তিনটা ডিজিজ স্পেকট্রাম হিসেবে বলতে পারো, ঠিক আছে। ফার্স্ট ওয়ান ইজ অ্যাকিউট কিউটেনিয়াস subacute cutaneous and chronic cutaneous. So acute cutaneous lupus erythematosus बोलते हो ना, subacute cutaneous and chronic cutaneous, ठीक है। acute cutaneous से की आसबे, most important is malar rash, पढ़ो malar rash, যেটা butterfly shape হয়, हाँ, malar rash और butterfly rash, ঠিক আছে। হ্যাঁ এসো, এই দেখো, এই দেখছো এটা, দিস ইজ টিপিক্যাল ম্যালার র্যাশ অর বাটারফ্লাই র্যাশ, ঠিক আছে। হ্যাঁ, বাইলেটারাল সিমেট্রিক্যাল থাকে, ঠিক আছে, কিন্তু ওয়ান ইম্পর্টেন্ট ফিচার্স হচ্ছে এই নেজোলেবিয়াল ফোল্ড কিন্তু ইনভলভমেন্ট হয় না। সো ইট স্পেয়ার্স দ্য নেজোলেবিয়াল ফোল্ড, এটা কোশ্চেন জিজ্ঞেস করে, ইট স্পেয়ার্স দ্য নেজোলেবিয়াল ফোল্ড, ঠিক আছে। এই সিমিলার আরেকটা কন্ডিশন আছে, দিস কল অ্যাকনে রোজাসি, অনেকটা দেখতে একই রকম, কিন্তু ইট ইনভলভস দ্য নেজোলেবিয়াল ফোল্ড, ঠিক আছে। ইট nasolabial fold is not involved in malar rash in SL, acne rosacea or rosacea, ठीक है, acne rosacea। malar rash ইনভলভমেন্ট হয় না, কিন্তু রোজাসিতে নেজোলেবিয়াল ফোল্ড ইনভলভড হয়, ঠিক আছে। আচ্ছা, সাব অ্যাকিউটে কি আছে, ফটোসেনসিটিভ র্যাশ, সাবঅ্যাকিউট কিউটেনিয়াস এলি, ফটোসেনসিটিভ র্যাশ। তার মানে কি হবে, লাইট এক্সপোজার, সানলাইট, ডাইরেক্ট সানলাইট এক্সপোজার ক্যান এক্সাজারেট দ্য কন্ডিশন, ঠিক আছে। এখানে দেখো, ছবিটা দেখো, এই যে ফটোসেনসিটিভ র্যাশ সান এক্সপোজড এরিয়াতে হয়, ঠিক আছে। আর যদি ক্রনিক কিউটেনিয়াস এলি বলো, সেখানে আছে ডিএলই, ডিসকয়েড লিউপাস এরিথেমেটোসাস, নাম শুনেছো ডিএলই। সো ডিসকয়েড লিউপাস এরিথেমেটোসাস, এই দেখো, এই কন্ডিশন হচ্ছে ডিসকয়েড লিউপাস এরিথেমেটোসাস, যেখানে কি হবে, রেস্ট বর্ডার থাকে অ্যান্ড সেন্ট্রাল স্কারিং, মানে অ্যাট্রোপিক স্কার থাকে সেন্ট্রালে। সো পেরিফেরাল এলিভেটেড রিজেস অ্যান্ড সেন্ট্রাল অ্যাট্রোপিক স্কার, এই হচ্ছে ডিএলই, ডিসকয়েড লিউপাস এরিথেমেটোসাস। এটা হচ্ছে অ্যালোপেশিয়া হয়েছে, অ্যালোপেশিয়া, লস অফ, হ্যাঁ, এটা তো সাইন সিমটমস আসবেই স্কিনে, ঠিক আছে। আমি বলছি প্যাটার্ন অফ স্কিন ইনভলভমেন্ট। এবার এইগুলো যদি স্ক্যাল্পে হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে তোমার, এই ক্ষেত্রে ডিএলই, যদি আমি কি বলেছিলাম, এসএলইতে অ্যালোপেশিয়া নন স্কারিং হয়, কিন্তু ডিএলই যদি থাকে স্কারিং অ্যালোপেশিয়া। সো বোথ নন স্কারিং অ্যান্ড স্কারিং অ্যালোপেশিয়া ফাউন্ড ইন এসএলই, ঠিক আছে। এখানে হচ্ছে স্কারিং অ্যালোপেশিয়া, এইখানে স্কারিং অ্যালোপেশিয়া, কিন্তু এইখানে দেখো নন স্কারিং অ্যালোপেশিয়া,
So hair loss is a features in SLE. Okay, তাহলে malar rash or butterfly rash not involving the nasolabial fold, ঠিক আছে, and you have to differentiate it from rosacea, acne rosacea, ঠিক আছে। Subacute photosensitive rash and chronic discoid lupus erythematosus, ঠিক আছে। চলো কিউটেনিয়াস হয়ে গেল। নেক্সট মাস্কুলোস্কেলিটাল। কিসে মানে একটা স্কিন ডিজিজ বলতে পারো, ওটা তো ফটোসেন্সিটিভিটি থাকে, আরো কিছু কিছু প্যাথোজেনেসিস পড়বে তোমরা। ওয়ান টাইপ অফ অ্যাকনে, অ্যাকনে মানে কি তোমার পাইলোসেবিসিয়াস গ্ল্যান্ডের ডিজিজ, ঠিক আছে। তোমার ডার্মাটোলজিতে পড়বে অ্যাকনে রোসাস, অ্যাকনে ভালগারিস, অ্যাকনে রোসাসি। আচ্ছা, নাও কামিং টু মাস্কুলোস্কেলিটাল ইনভলভমেন্ট। সো মাস্কুলোস্কেলিটাল বললে আর্থ্রাইটিস আসবে। সো আর্থ্রালজিয়া অ্যান্ড আর্থ্রাইটিস, ঠিক আছে। সো আর্থ্রাইটিস কিরকম আর্থ্রাইটিস হয়? ইট ইজ ইরোসিভ আর নন ইরোসিভ। কি বলেছিলাম? ইয়েস, ইরোসিভ বা মাইল্ডার ফর্ম। সো ইট ইজ ইরোসিভ আর্থ্রাইটিস বাট নো রেসিডুয়াল ড্যামেজ। রেসিডুয়াল ড্যামেজ থাকবে না, মানে ইউজুয়ালি জয়েন্ট ডিফর্মিটি হয় না। যেমন রিমাটয়েড আর্থ্রাইটিসে জয়েন্ট ডিফর্মিটি হয়, এই এসিলিতে সাধারণত আর্থ্রাইটিস থাকে, পেন পাবে, রেডনেস থাকবে, সোয়েলিং থাকবে, কিন্তু ডিস্ট্রাকশন, পুরো ডিস্ট্রাকশন হবে না। একটা হতে পারে যে জয়েন্ট ক্যাপসুল লুজ হয়ে গেল, ইনফ্লামেশন চলছে, লুজ হতে পারে, তাহলে জয়েন্ট সাবলাক্সেশন হতে পারে, কিন্তু সেটা নষ্ট হবে না, আবার তুমি ট্রিটমেন্ট করবে, আবার আগের অবস্থায় ফিরে আসে, ঠিক আছে। এটা রিভার্সিবল। এই যে দেখো, এই দেখছো এই জয়েন্টটা ফার্স্ট মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, এটা তোমার সাবলাক্সেশন হয়েছে, এটাকে বলা হয় জ্যাকাউড আর্থ্রোপ্যাথি। নাম শুনেছো? জ্যাকাউড, JACCOUD, জ্যাকাউডস আর্থ্রোপ্যাথি। So subluxation of joint, most commonly first metacarpophalangeal joint to joint loosening. Arthropathy, এই ছবিটা দেখো, এই জায়গায় এই জয়েন্টটা সাবলাক্সেশন হয়েছে, মানে সাবলাক্সেশন ওয়ান টাইপ অফ ডিসপ্লেসমেন্ট বলতে পারো, সে একটু ডিসপ্লেসড হয়েছে ডিউ ক্যাপসুলার লুজেনিং, কিন্তু ট্রিটমেন্ট করলে যদি পেশেন্ট আবার আগের অবস্থায় ফিরে আসবে, পার্মানেন্ট ড্যামেজ কিছু থাকে না, ঠিক আছে। হলো? তাহলে অনেক সময় ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিফারেন্সিয়েট দিস রিউমাটয়েড আর্থ্রাইটিস ফ্রম SLE আর্থ্রাইটিস, ঠিক আছে। সেই ক্ষেত্রে অনেক সময় ওভারল্যাপ থাকে, দের ইজ ওভারল্যাপিং অফ SLE অ্যান্ড RA, ইট ইজ কল্ড lupus. So overlapping of SLE and RA, rheumatoid arthritis and SLE, is called lupus. Okay. মানে দুটোই থাকবে, SLE থাকবে, RAও থাকছে। তুমি দেখবে NA পজিটিভ আর অ্যান্টি-CCPও পজিটিভ। কোনটা? রিপোজ তাহলে তোমাকে ট্রিটমেন্ট করতে হবে না, তো এই তো আবার ডিসলোকেশন থেকে শুরু করে তোমার ডিস্ট্রাকশনও হবে। কারণ SLE RA দুটোই, SLE পেশেন্টে যদি RA ওভারল্যাপ থাকে তাহলে সেই পেশেন্টটাকে হলে লুপাস বলা হয়, ঠিক আছে। অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট দরকার, ঠিক আছে। আচ্ছা, এই দেখো জ্যাকাউড হ্যান্ড ডিফর্মিটি, ইনফ্লামেটরি মায়োপ্যাথি, অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ দ্য বোন, অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ দ্য বোন হতে পারে। অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ বোন বলতে কি বোঝো? So there is necrosis of the bone due to loss of blood supply. কোথায় কমনলি হয় জানো তো? কোথায় হয় কমনলি? হেড অফ দ্য ফিমার, ঠিক আছে। অ্যাভাস্কুলার নেক্রোসিস হয়, কেন হয়? ভাস্কুলাইটিস, থ্রম্বোসিস অ্যান্ড অক্লুশন অফ দ্য আর্টারি।
হলে অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ দ্য বোন হবে। ঠিক আছে, পেশেন্ট কি কমপ্লেন করবে, পেশেন্টের কোথাও ব্যথা নেই কিন্তু হিপ জয়েন্টে প্রচুর ব্যথা, একটা এসএলই পেশেন্টের আর্থ্রাইটিস অত নেই কিন্তু একটা হিপ জয়েন্টে প্রচুর ব্যথা, then you have to evaluate either X-ray or MRI. ওকে, তাহলে হয়ে গেল মাস্কুলোস্কেলিটাল। নেক্সট ইজ হেমাটোলজি। What is the most common manifestation, hematologic manifestation? Most common hematologic manifestation is anemia. Good. So hematologic manifestation. Most common is anemia. And this anemia is due to anemia of chronic disease. ACD. ACD, anemia of chronic disease. है ना? Microscopic features কি হয়? RBC গুলো দেখতে কেমন লাগে in anemia of chronic disease? হ্যাঁ, নর্মোসাইটিক নর্মোক্রমিক, অলসো মাইক্রোসাইটিক হাইপোক্রমিক, দুটোই হতে পারে। ঠিক আছে, দুটোই হতে পারে, মাইক্রোসাইটিক হাইপোক্রমিক আর নর্মোসাইটিক নর্মোক্রমিক। ঠিক আছে, তাহলে মাইক্রোসাইটিক হাইপোক্রমিকের হোয়াট আর দ্য কজেস অফ মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া যদি বলে কোশ্চেন করবে। ইয়েস, গুড, এটা নিউমোনিক আছে, তোমরা পড়েছো। দেখেছো সিটা, sideroblastic anemia, iron deficiency anemia, thalassemia and anemia of chronic disease. So these four are important cause of microcytic hypochromic anemia. Okay? হ্যাঁ হতে পারে, ওই তো লেট পয়জনিং sideroblastic anemia তো হয়, ওটাই চলে এলো, লেট পয়জনিং তো sideroblastosis হবে। ঠিক আছে, নেক্সট কি হতে পারে, লিউকোপেনিয়া। লিউকোপেনিয়া, দ্যাট মিনস ডিক্রিজ লিউকোসাইট কাউন্ট, WBC কাউন্ট। ঠিক আছে, and lymphocyte decrement is more common than neutrophilic decrement. So low lymphocyte count is more common than the low neutrophil count. বুঝলে? Third one is thrombocytopenia, obviously low platelet count, thrombocytopenia. নর্মাল প্লেটলেট কাউন্ট কত থাকে, 1.5 লাখ থেকে 4 লাখ। ঠিক আছে, থ্রম্বোসাইটোপেনিয়া কখন বলবে, ইফ ইট ইজ লেস দ্যান 1 লাখ। হ্যাঁ, ঠিক আছে, লেস দ্যান 1 লাখ, 1.5 to 4 লাখ, কিন্তু থ্রম্বোসাইটোপেনিয়া ইউজুয়ালি লেস দ্যান 1 লাখ হলে তখন আমরা বলি। হ্যাঁ, সবার প্যানসার নাও থাকতে পারে, হয়তো কারো শুধু অ্যানিমিয়া থাকলো, বাকিগুলো ঠিক থাকলো। আমি বলছি কি কি হতে পারে, সবগুলো থাকতে পারে, সিভিয়ার কেসে সবগুলোই থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে অ্যানিমিয়াটা হয়ে গেল ক্রনিক ডিজিজ। অ্যানিমিয়া ডিউ টু হিমোলাইসিস, এই হিমোলাইসিসও হতে পারে। ঠিক আছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি মিডিয়েটেড রিঅ্যাকশন, অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া থাকতে পারে। তাহলে অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া থাকলে সেই পেশেন্টের কি কি ফিচার্স থাকে বলো তো। সো AIH, অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, কি কি ফিচার্স থাকে, হোয়াট আর দ্য ফিচার্স? ফার্স্ট কি থাকে, অ্যানিমিয়া হবে অবভিয়াসলি, অ্যানিমিয়া থাকলো। নেক্সট জন্ডিস থাকবে, ইয়েস গুড, স্প্লিনোমেগালি থাকবে, দারুণ, এই তো অনেকগুলো বলে ফেললে। আর কি হবে, আরো ব্লাড টেস্টে কি কি পাবে, অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, সিরাম LDH হাই হবে। আর কি হবে, ডিক্রিজ সিরাম হ্যাপ্টোগ্লোবিন, ফেরিটিন লেভেল হাই হতে পারে। ঠিক আছে, ফেরিটিন লেভেল অর ফ্রি আয়রন, সিরাম ফ্রি আয়রনও হাই থাকতে পারে। ঠিক আছে, এই যে ফিচার্স অফ অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া। অ্যানিমিয়া, জন্ডিস, স্প্লিনোমেগালি, বাকি ব্লাড টেস্টে এগুলো পাবে। ঠিক আছে, ইউরিন কালার কি আছে, অনেক সময় রেড কালার আসতে পারে। ঠিক আছে, চলো, হাই ফেরিটিন আর আয়রন, সিরাম আয়রন লেভেল, মানে হিমোলাইসিসে ফ্রি আয়রন ব্লাডে থেকে যাবে। ঠিক আছে, নেক্সট
Cardiology, CVS manifestation. So CVS involvement related to SLE. First one is accelerated, এটা বলবে accelerated atherosclerosis that leads to ischemic heart disease. Accelerated atherosclerosis that leads to ischemic heart disease. ঠিক আছে, এই একটা হলো। আর কি হতে পারে? পেরিকার্ডাইটিস। পেরিকার্ডাইটিস চেস্ট পেন থাকবে পেশেন্টের, ঠিক আছে, ইকো করে দেখলে তোমার মাইল্ড পেরিকার্ডিয়াল এফিউশন থাকতে পারে, এক্সুডেটিভ পেরিকার্ডিয়াল এফিউশন থাকতে পারে। চেস্ট পেন নিয়ে আসা পেশেন্ট। আর কি হবে? মায়োকার্ডাইটিস, ইনভলভমেন্ট অফ মায়োকার্ডিয়াম। সো মায়োকার্ডিয়াম ইনভলভমেন্ট যদি হয়, ইনফ্লামেশন অফ দ্য হার্ট মাসেল যদি থাকে, কি হবে? পেশেন্টের ডিক্রিজ কার্ডিয়াক ফাংশন থাকতে পারে, কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে, পেশেন্ট মারা যেতে পারে, পেশেন্ট ক্যান ডাই। ঠিক আছে, সো মায়োকার্ডাইটিস রেয়ার, মায়োকার্ডাইটিস ইজ রেয়ার, পেরিকার্ডাইটিস ইজ মোর কমন। ঠিক আছে, দেন এন্ডোকার্ডাইটিস। So endocarditis. So endocarditis associated with SLE, it is also called Liebman-Sachs endocarditis. নাম শুনেছো? Liebman-Sachs endocarditis. Liebman-Sachs endocarditis. এই Liebman-Sachs endocarditis এর আরো কয়েকটা নাম আছে। It is also called Morantic endocarditis. It is also called verrucous endocarditis, also called NBTE. So endocarditis, Liebman-Sachs endocarditis. Liebman-Sachs endocarditis আরো কারণ আছে। Morantic endocarditis, verrucous endocarditis, and NBTE. What is NBTE? Good. Non-bacterial thrombotic endocarditis. So non-bacterial thrombotic endocarditis. তার মানে কি? এখানে কোনো ব্যাকটেরিয়া নেই। হ্যাঁ, and it can dislodge from the site, can cause cerebral thrombosis, mesenteric ischemia, যেখানে যাবে সেখানে অক্লুশন করবে, তাহলে সেই অর্গানের প্রবলেম হবে। ঠিক আছে, আচ্ছা, এই Liebman-Sachs এন্ডোকার্ডিটিসের একটা কজ বললাম SLE, আর কি কারণ হতে পারে? SLE তে থাকবে যদি APS থাকে, অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, সেখানেও কিন্তু Liebman-Sachs endocarditis হয়। ওকে, some malignancy, especially the solid organ malignancy, like pancreatic malignancy, prostate carcinoma, and sometimes colon carcinoma. Pancreas, prostate, and colon carcinoma patient can develop this Liebman-Sachs endocarditis. Hello, let's Liebman-Sachs endocarditis যদি জিজ্ঞেস করে what are the causes বলতে পারবে? একটা SLE, একটা APS, একটা ম্যালিগন্যান্সি। ঠিক আছে, দেখতে কেমন হয়? ইকোকার্ডিওগ্রাফিক ফিচার, যদি এই পেশেন্টের ইকো করো, এন্ডোকার্ডিটিস দেখতে কেমন লাগবে? মনে করো এটা মাইট্রাল ভালভ, ঠিক আছে, মোস্ট কমনলি ইনভলভস দ্য মাইট্রাল ভালভ, সেকেন্ড aortic valve. It can involve all the valve, but most commonly involve the mitral valve. ঠিক আছে, যত এন্ডোকার্ডিটিস মোস্টলি লেফট সাইডেড হয়, কিছু এন্ডোকার্ডিটিস কমন ইজ রাইট সাইড। বলতে হবে কোন পেশেন্টের রাইট সাইডের ট্রাইকাসপিড এন্ডোকার্ডিটিস ইজ মোর কমন। MCQ question.
রাইট সাইডেড হার্ট কোত্থেকে আসে, পেরিফেরি থেকে, তাই না? আইভি ড্রাগ ইউজার্স, যারা আইভি ড্রাগ নেয়, নেশা করে, ঠিক আছে, অনেকে নেয় তো আইভি ড্রাগ ইউজার্স, তাদের ক্ষেত্রে ট্রাইকাসপিড এন্ডোকার্ডিটিস, ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডিটিস ইজ মোর কমন, বাট ওভারঅল লেফট সাইডেড এন্ডোকার্ডিটিস ইজ মোর কমন। তাহলে কোশ্চেন, হোয়াই লেফট সাইড ইজ মোর কমনলি ইনভলভ ইন এন্ডোকার্ডিটিস? বিকজ দের ইজ হাই শিয়ার স্ট্রেস, মোর স্ট্রেস অন দ্য লেফট সাইড, তাই না? রাইট সাইডের অতটা ভেলোসিটি থাকে না, অত প্রেশার থাকে না, কিন্তু সিস্টেমিক প্রেশার কত? 120। জেনারেল সিস্টোলিক প্রেশার ইজ 120, কিন্তু পালমোনারি প্রেশার কত? 15, 20, 25-এর উপরে, না 25-এর উপরে উঠলে পালমোনারি হাইপার টেনশন, কিন্তু 15, 20, কারো 10 এরকম থাকে। তাহলে লো প্রেশার সিস্টেম, সেখানে বেশি শিয়ার ফোর্স ক্রিয়েট হয় না, যার জন্য রাইট সাইডে তোমার প্রেশার কম থাকে বলে রাইট সাইডে এন্ডোকার্ডিটিস কম। কিন্তু যেহেতু ডাইরেক্ট আইভি ড্রাগ ইউজার আছে, বারবার একটা ইনফেকশন ঢুকছে, রাইট সাইডটা আগে ইনভলভ হবে, এই জন্য ট্রাইকাসপিডটা যদি তুমি বলো তাহলে আইভি ড্রাগ ইউজার্সে মোর কম, ঠিক আছে? আর ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডিটিস কাদের হয়? মেনলি যাদের ইমিউনিটি সাপ্রেশন থাকবে, প্রোস্টেটিক ভাল্ব থাকে, বা অলরেডি রিউম্যাটিক হার্ট ডিজিজ হয়েছে। যদিও রিউম্যাটিক হার্ট ডিজিজ কম হয়, ঠিক আছে, নেটিভ ভাল্বই হতে পারে, এটা সেপসিস পেশেন্টের কেন ডেভেলপ করতে পারে লেফট সাইডে, ঠিক আছে? আচ্ছা, সেটা এবার যেটা ডিফারেন্সিয়েটিং, সেটা যেটা নর্মাল ব্যাকটেরিয়াল যেটা হয়, ব্যাকটেরিয়ালে মেনলি এই অ্যাট্রিয়াল সারফেসের দিকে হয় মেনলি। It can involve any side, but most commonly in the atrial side, not the ventricular side. But in Liebman-Sachs endocarditis, choto choto hobe, small small, usually in the under surface. Liebman-Sachs endocarditis, বুঝলে? ventricular side. এটা লিফলেটের দুদিক সাইড থাকে না, এটা atrial side, এটা ventricular side. তাহলে ব্যাকটেরিয়াল কোথায় হবে বললাম? ইউজুয়ালি আপার সারফেস, এটা বড় সাইজ হয়, আর এটা কি হয়? মোবাইল হয়, মোবাইল হয়, দুলতে থাকে, ঠিক আছে? কিন্তু দিস লিবম্যান-স্যাক্স এন্ডোকার্ড, দে আর স্টেবল, অত হেলে দোলে না, ফিক্স থাকে। তার মানে ডিসলজমেন্ট ইজ মোর কমন ফ্রম দ্য ব্যাকটেরিয়াল, নট দ্য দিস লিবম্যান-স্যাক্স। লিবম্যান-স্যাক্স থেকে থ্রম্বোসিস হওয়ার চান্স কম, লো। ব্যাকটেরিয়াল থাকলে কন্টিনিউ সেখান থেকে এটা ডিসলজমেন্ট চলতে থাকে, ফ্র্যাজাইল হয়। ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডিটিস ইজ ফ্র্যাজাইল, বাট ইট ইজ মোর সলিড, ইজিলি ডিসলজ হয় না। বুঝা গেল? ঠিক আছে। তাহলে কার্ডিওভাস্কুলার কি বললাম? প্লুরিসিভ পেরিকার্ডাইটিস, প্লুরাল পেরিকার্ডিয়াল এফিউশন, মায়োকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস, আচ্ছা, করোনারি আর্টারি ডিজিজ, আর চলো এটা হয়ে গেল সিভিএস ইনভলভমেন্ট। ওকে, আচ্ছা, পেরিফেরাল সার্কুলেশন যদি বলো, ডিপ ভেন থ্রম্বোসিস or peripheral arterial disease is also common. Deep vein thrombosis, peripheral arterial disease or arterial thrombosis, ঠিক আছে? সেখানেও কিন্তু এসএলই হতে পারে, স্পেশালি যখন এসএলই অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোমের সঙ্গে থাকে, এপিএস যখন থাকে ওভারল্যাপ, তখন এই ডিভিটি বা পেরিফেরাল থ্রম্বোসিসের চান্স অনেক বেড়ে যায়। এই জন্য এসএলই পেশেন্ট উইথ এপিএস ইউ হ্যাভ টু গিভ অ্যান্টি থ্রম্বোটিক থেরাপি, লাইফ লং লাগে, ঠিক আছে? এই জন্য অনেক দেবে রেকারেন্ট প্রেগনেন্সি লস, যাদের এপিএস থাকে রেকারেন্ট প্রেগনেন্সি লস হয়। কেন? এই ইউটেরাইন আর্টারি থ্রম্বোসিস হয়ে যায়, ফিটাস সার্ভাইভ করতে পারে না, রেকারেন্ট প্রেগনেন্সি লস ইন অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি পেশেন্টস, ঠিক আছে? ভেনাস থ্রম্বোসিস হয়, আর্টেরিয়াল থ্রম্বোসিসও হয়। ওকে, সো কার্ডিওভাস্কুলার ইনভলভমেন্ট। নেক্সট ইজ পালমোনারি ইনভলভমেন্ট। What is the most common pulmonary involvement? বলো, হ্যাঁ, sure. So pulmonary involvement, most common is pleuritis. Good. The pleuritis হলে কি ফিচার্স আসবে পেশেন্টের? চেস্ট পেন নিয়ে আসবে না? তাহলে এইখানে কোশ্চেন করে, হাউ টু ডিফারেন্সিয়েট pleuritis from the pericarditis by clinically.
মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলবো, ওতেই এক্সামিনার খুশি হয়ে যাবে। ইয়েস, ব্রেথ হোল্ডিং। ব্রেথটাকে হোল্ড করলে কি হবে, হার্ট তো চলছে, হার্ট তো বন্ধ হবে না, কিন্তু ফুসফুসটার মধ্যে দুটো প্লুরার মধ্যে ফ্রিকশনটা কমে গেল, ফ্রিকশনটা কমে গেলে তোমার ব্যথাটা কমবে। ঠিক আছে, পেন কেন হয়? ডিউ টু ফ্রিকশন বিটুইন দ্য ভিসেরাল অ্যান্ড প্যারাটাল প্লুরা, দুটোই ইনফ্লেমড, দুটো যদি ঘর্ষণ হয় কি হবে, ব্যথা হবে। ঠিক আছে, কিন্তু হার্ট তো কন্টিনিউয়াস চলছে, ওকে তুমি থামাতে পারবে না, তো কন্টিনিউয়াস টাইপ পেন থাকে। ঠিক আছে, আর প্লুরাইটিসে ব্রেথ হোল্ডিং করলে কমে যায়। ঠিক আছে, প্লুরাইটিস হলো, প্লুরাইটিস থেকে প্লুরাল এফিউশন হতে পারে। প্লুরাল এফিউশন কি ধরনের এফিউশন হবে এটা তোমার মনে হচ্ছে? ট্রান্সুডেটিভ না এক্সুডেটিভ? জানো তো ট্রান্সুডেটিভ অ্যান্ড এক্সুডেটিভ? ট্রান্সুডেটিভ মানে আলট্রা ফিল্ডেড অফ প্লাজমা, সিম্পল ওয়াটার কালেকশন হতে পারে। কিন্তু এক্সুডেটিভ মানে কি, প্রোটিন হাই থাকবে, থিকার হবে। তো এখানে কি মনে হচ্ছে? নো, এক্সুডেটিভ। There is always it is inflammatory, na? Inflammation is there. So exudative pleural effusion. Okay. Now how to differentiate between exudative and transudative pleural effusion? Albumin globulin ratio. There is one important criteria. পড়েছো তোমরা? বলো বলো, জানো তো? জানো? আরে স্যাক তো তোমার এতে সিএলটিতে চলে আসবে। এটাকে বলে লাইটস ক্রাইটেরিয়া। লাইটস ক্রাইটেরিয়া টু ডিফারেন্সিয়েট এক্সুডেটিভ ফ্রম ট্রান্সুডেটিভ প্লুরাল এফিউশন। কি হয়? What are the parameters in Light's criteria? First one is pleural fluid protein by serum protein. Pleural fluid protein by serum protein should be more than 0.5. 0.5 বেশি, হাফের থেকে বেশি, 50% থেকে বেশি। নর্মাল প্লাজমা প্রোটিন কত? 6 to 8 গ্রাম। সাপোজ কোনো পেশেন্টের প্রোটিন 8 গ্রাম পার ডেসিলিটার। এই ফ্লুইডের তার মানে কতটা গ্রাম প্রোটিন থাকে তবে এক্সুডেটিভ বলবে সেই পেশেন্টের? মোর দেন 4। গুড, তাহলে 50% হয়ে গেল। 50% বা তার বেশি যদি থাকে সেটা হয়ে যাবে ফার্স্ট ক্রাইটেরিয়া টু ডায়াগনোজ এক্সুডেটিভ প্লুরাল এফিউশন। ওকে, নেক্সট ইজ LDH. Pleural fluid LDH by blood or plasma LDH should be more than 0.6. 6। আচ্ছা, আর একটা আসছে pleural fluid LDH more than 2/3 of upper normal limit of LDH প্লাজমা। এই দুটো তোমাকে বুঝতে হবে ব্যাপারটা। দুটোকে অনেক সময় একই রকম মনে হবে। 60% মানে 2/3 প্রায়, তাই না? 66% মানে 2/3 হয়ে গেল। তাহলে একটা বলছে প্লুরাল ফ্লুইড LDH বাই প্লুরাল সিরাম LDH মোর দেন 0.6, আরেকটা বলছে প্লুরাল ফ্লুইড LDH মোর দেন 2/3 অফ আপার নর্মাল লিমিট। দুটোর মধ্যে কি ডিফারেন্স? নাকি দুটো একই রকম মনে হচ্ছে? সেকেন্ড যেটা বললাম এটা হচ্ছে ওই পেশেন্টটার, যে পেশেন্টটা করছো, ঠিক আছে? আর তার নিচেটা হচ্ছে নর্মাল পেশেন্টের সঙ্গে কম্পেয়ার করছো। একটা নর্মাল পেশেন্ট, নর্মাল LDH লেভেল আছে, সেই লেভেলের থেকে মোর দেন 2/3 হতে হবে, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে সিরাম LDH ওই পেশেন্টেরই, তার সিরাম LDH করলে আর প্লুরাল ফ্লুইড LDH দেখো মোর দেন 0.6 হবে। হ্যাঁ, নর্মাল মানুষের সঙ্গে কম্পেয়ার করতে হবে। অনেক সময় যে পেশেন্টের সিরাম LDH অনেক হাই হয়ে গেল কিন্তু প্লুরাল ফ্লুইড LDH বাড়লো না, তাই না? হতে পারে।
তাহলে সেই প্লুরাল ফ্লুইড এলডি যদি সাপোজ অল্প একটু বাড়লো, খুব বাড়লো, তাহলে এই ক্রাইটেরিয়ার মধ্যে আসবে না, ঠিক আছে? ওই জন্য নর্মাল ভ্যালুর সঙ্গে তোমাকে কম্পেয়ার করো, সেই পেশেন্টের প্লাস একটা নর্মাল পেশেন্ট। প্লুরাল ফ্লুইড টানা হয়তো ট্যাপিং করে তুমি টেস্ট করবে, যেমন ব্লাড টেস্ট করছো, প্লুরাল ফ্লুইডে এলডিও টেস্ট করা হয়, ঠিক আছে? এটা হচ্ছে লাইটস ক্রাইটেরিয়া। এগুলো পজিটিভ থাকলে এক্সুডেটিভ, আর কম থাকলে ট্রান্সুডেটিভ, ঠিক আছে? সো প্লুরাইটিস হয়ে গেল। নেক্সট ইজ নিউমোনাইটিস। নিউমোনাইটিস, ইনফ্লামেশন অফ লাং প্যারেনকাইমা। লাং প্যারেনকাইমার ইনফ্লামেশন থাকবে, একটা ফোকাল ইনফ্লামেশন থাকলো, লুকস লাইক নিউমোনিয়া। পেশেন্ট চেস্ট পেন নিয়ে এলো, কাফ নিয়ে এলো, ঠিক আছে, ফিভারও নিয়ে এলো, তুমি হাই ডোজ অ্যান্টিবায়োটিক দিলে কিন্তু রিকভার হলো না, ইউ ক্যান সাসপেক্ট ইট ইজ ডিউ টু এসিলি নিউমোনাইটিস। তাহলে ট্রিটমেন্ট কি লাগবে? স্টেরয়েড লাগবে, ইমিউনোসাপ্রেশন লাগবে, তবেই এটা কমবে, এটা অ্যান্টিবায়োটিকে কমবে না। অলওয়েজ লাং ইনফিল্ট্রেট দেখে তুমি নিউমোনিয়া ভাববে না, অনেক কিছু হতে পারে, ম্যালিগনেন্স হতে পারে, ঠিক আছে? এই নিউমোনাইটিস ডিউ টু এসএলই হতে পারে। আর কি লাং ইনভলভমেন্ট হতে পারে? ফাইব্রোসিস, লাং ফাইব্রোসিস, গ্রাজুয়ালি ফাইব্রোসিস হতে পারে, ঠিক আছে? ফাইব্রোসিস হতে হতে যে লাং ছোট হয়ে যায় ওটাকে বলা হয় এসএলএস, শ্রিঙ্কিং লাং সিনড্রোম। শ্রিঙ্কিং লাং সিনড্রোম, লাংটা শ্রিঙ্ক করে গেল, ছোট হয়ে গেল, ফাইব্রোসিস, ঠিক আছে? ফাইব্রোসিসটাকে কি বলা হয়? ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। ওকে, ইন্টারস্টিশিয়ামে ফাইব্রোসিস হবে, সো ইট ইজ কল্ড ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ এটা হিউজ চ্যাপ্টার, তার মধ্যে একটা কজ আছে অটো ইমিউন ডিজিজ লাইক এসএলই, আরএ, জোগ্রিন সিনড্রোম, সিস্টেমিক স্ক্লেরোসিস, সবাই আসে, একটা কজ, ছোট্ট একটা কজ, ঠিক আছে? এটাকে বলা হয় সিটিডি আইএলডি, নামটা জেনে রাখো, সিটিডি আইএলডি, তার মানে কি? কানেকটিভ টিস্যু ডিসঅর্ডারস অ্যাসোসিয়েটেড, কানেকটিভ টিস্যু ডিসঅর্ডারস অ্যাসোসিয়েটেড ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। লাং ফাইব্রোসিস হবে, লাং ইন্টারস্টিশিয়াম ফাইব্রোসিস হবে, the normal lung parenchyma will be replaced by fibrotic tissue। তাহলে ধীরে ধীরে পেশেন্টের কি সমস্যা হবে? শ্বাস নিতে প্রবলেম হবে, যতদিন যত প্রোগ্রেশন হবে রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, তাই না? সো দেয়ার থ্রি কার্ডিনাল ফিচার্স অফ আইএলডি, বলতে পারবে? একটা আইএলডি পেশেন্টের তিনটে ফিচার্স পাবি। ডিসনিয়া তো থাকে, নাও থাকতে পারে, ডিসনিয়ন এক্সারশন থাকতে পারে, আচ্ছা, একটা হচ্ছে সায়ানোসিস থাকতে পারে, ঠিক আছে, ক্লাবিং থাকে, আর একটা তোমার ক্র্যাকেলস থাকে। ক্র্যাকেলস, ক্রেপিটেশন, অসকালটেট করলে ফাইন ক্রেপিটেশন পাবে, কোর্স না কিন্তু ফাইন ক্রেপিটেশন, ইন্সপিরেটরি ফাইন ক্রেপিটেশন, একটা কজ দেখবি ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। এই শুনছো, অন্য কিছু মাথায় চলছে, বুঝতে পারো নি? ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, লাংস প্যারেনকাইমা ধীরে ধীরে ফাইব্রোটিক টিস্যু দিয়ে রিপ্লেস হচ্ছে, তাহলে কি হবে? পেশেন্টের গ্র্যাজুয়ালি সমস্যা হবে, রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, সাইনোসিস থাকতে পারে, ঠিক আছে, ক্লাবিং থাকতে পারে, অসকালটেট করলে তুমি ফাইন ক্রেপিটেশন, ফাইন ইন্সপিরেটরি ক্রেপিটেশন পাবে, ঠিক আছে? হ্যাঁ, ক্রেপিটেশন, ক্র্যাকেলস, অসকালটেটরি ফাইন্ডিং, ক্রেপিটেশন, একটা ক্র্যাকেলস, একটা রেলস, রেলস মানে হচ্ছে হুইস, তাই তো? আচ্ছা, এই হয়ে গেল তোমার পালমোনারি ইনভলভমেন্ট। তাহলে পালমোনারি নোডিউল কিন্তু হয় না, হ্যাঁ, পালমোনারি নোডিউল কোথায় পাওয়া যায় বলো তো? সার্কোয়েডোসিস, পড়েছো? সার্কোয়েডোসিস, সার্টেন ভাস্কুলাইটিস লাইক ওয়েজেনাস গ্রানুলোম্যাটোসিস, সেখানে পালমোনারি নোডিউল থাকে, এখানে সাধারণত থাকে না, এখানে নিউমোনাইটিস পেতে পারো, ঠিক আছে? হলো? আচ্ছা, আর কি হতে পারে? পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন,
ঠিক আছে, একটা ক্রনিক ইনফ্লামেশন চলছে, পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন হবে। ওটা একটা আলাদা চ্যাপ্টার, পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন। মিন পালমোনারি আর্টেরিয়াল প্রেশার যদি 25 এর বেশি হয়, 25 মিলিমিটার Hg, ইট ইজ কল্ড পালমোনারি হাইপারটেনশন, আর্টেরিয়াল হাইপারটেনশন। মিন পালমোনারি আর্টেরিয়াল প্রেশার মোর দ্যান 25 মিলিমিটার Hg। ঠিক আছে, কিভাবে ডায়াগনোসিস করা? কমনলি ইকোকার্ডিওগ্রাফি করে, ইকোকার্ডিওগ্রাফি থেকে ডায়াগনোসিস করা। ঠিক আছে, কত প্রেশার থাকে, ওখানে কিছু কিছু প্যারামিটার্স দেখা যায়, যেমন ট্রাইকাসপিড, মিন পালমোনারি আর্টেরিয়াল ব্লাড প্রেশার মোর দ্যান 25 মিলিমিটার Hg। ইকোকার্ডিওগ্রাফি থেকে ডায়াগনোসিস করা হয় উইথ দ্য হেল্প অফ ট্রাইকাসপিড রিগার্জিটেশন অ্যান্ড IVC ডায়ামিটার। পরে পড়বে তোমরা এটা। আচ্ছা, নেক্সট ফিচার্স, ভাস্কুলার। আর ভাস্কুলার তো বললাম, পেরিফেরাল আর্টারি ডিজিজ, পালমোনারি এম্বোলিজম, ডিপ ভেন থ্রম্বোসিস। One important is Raynaud's phenomenon. What is Raynaud's phenomenon? Raynaud's phenomenon is very common. Can you imagine? It is very common in SLE patient. Around 30% patient, 1/3 of the SLE patient can present with this Raynaud's phenomenon. What is Raynaud's phenomenon? Due to, it is a vascular phenomenon. কি হয়? On exposure to cold or severe stress, there is color changes. হাতের কালার চেঞ্জ হবে, কালার চেঞ্জেস অফ দ্য হ্যান্ড। সাডেন এক্সপোজার, হাতটাকে এক্সপোজার করলে কোল্ডে, তাহলে কিছু সাডেন ভ্যাসো কনস্ট্রিকশন হবে। ভ্যাসো কনস্ট্রিকশন হলে কি হবে? পেশেন্টের হাত পেল হয়ে যাবে, পেল। তাহলে ফার্স্ট কালার চেঞ্জ ইজ পেল। নেক্সট ইজ পেল হলো, ভাস্কুলার স্ট্যাসিস হলো। তাহলে ভাস্কুলার স্ট্যাসিস হলে যে হিমোগ্লোবিনগুলো ছিল ওদের থেকে অক্সিজেন বেরিয়ে যাবে, তাই না? তাহলে ডিঅক্সি হিমোগ্লোবিন হয়ে গেল, তাহলে হাতের কালার কি হবে? ব্লু হয়ে যাবে। গুড। আর সাইনোসিস, সি। তারপরে আবার কি হবে? রিওয়ার্মিং করলে তুমি দেখবে আবার রেড হয়ে গেল, রেড হয়ে গেল। এটা হচ্ছে নিউমোনিক PCR, পলিমারেজ চেইন রিয়াকশন, তাই তো? So PCR is pale, cyanosis and redness of the limbs on exposure to cold. It is called Raynaud's phenomenon. Very common in SLE patient. Around 30% patient can present with this Raynaud's phenomenon. Okay. Neurologic involvement. Next is central nervous system involvement. CNS involvement. কি হতে পারে CNS involvement? Good. So CNS involvement either can be diffuse or can be focal. Diffuse or focal. Diffuse involvement হয়, একটা ইম্পর্টেন্ট টার্ম আছে, সেটা হচ্ছে ব্রেন ফগ। ফগ, ফগ মানে কি? কুয়াশা, ধোঁয়া, দেখা যাচ্ছে না। ব্রেন ফগ মানে কি? ব্রেন ফার্দার হঠাৎ করে এমন কিছু হলো, ব্রেন স্লোয়িং অফ থট হয়ে গেল, কগনিটিভ ফাংশন ডিটোরিয়েট করলো, পেশেন্ট কিছু বুঝছে না, কিছু বলছে না, কোনো জাজমেন্ট দিতে পারছে না। ঠিক আছে, এরকম একটা ফিচার্স। ব্রেন কাজ করছে না, পেশেন্ট ওকে আছে, মানে অ্যালার্ট আছে, কিন্তু মানে স্লোয়িং অফ থট প্রসেস, এটাকে বলে ব্রেন ফগ। ফগ, নট ফগ, ফগ। হ্যাঁ, হ্যাঁ, রেসপন্স স্লো হবে। ঠিক আছে, একটা ক্যালকুলেশন করে দিলে তো অনেকক্ষণ টাইম লাগলো ক্যালকুলেশন করতে, এটা ইজিলি করতে পারবে। না না না, হাই ব্রেন, এটা ওভারঅল সেরিব্রাল ইনভলভমেন্ট হয়, অটো অ্যান্টিবডি মিডিয়েটেড সেরিব্রাল ইনভলভমেন্ট। ব্রেন না, ওগুলো যাবে না, কিন্তু অনলি হায়ার ফাংশন ডিটোরিয়েট করবে, এটা বলে ব্রেন ফগ। ঠিক আছে, আর কি হতে পারে? সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট হতে পারে, সিভিয়ার। একটা ভাস্কুলাইটিস চলছে ভিতরে, তাই না? থ্রম্বোসিস হতে পারে, দিয়ে সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, থ্রম্বোসিস অফ সেরিব্রাল আর্টারিজ হতে পারে। ওকে, তাহলে কি হবে? ফোকাল ফিচার্স আসবে, হেমিপ্যারেসিস আসতে পারে, তাই না? ঠিক আছে, আর কি হয়? সাইকোটিক সিমটম, অ্যাকিউট সাইকোসিস।
অ্যাকিউট সাইকোসিস, ডেলিরিয়াম, ডিপ্রেশন, এগুলো তো বললাম আগে, এগুলো থাকতে পারে। ঠিক আছে, আর একটা হচ্ছে ট্রান্সভার্স মাইলাইটিস। ট্রান্সভার্স মাইলাইটিস, সরি, ট্রান্সভার্স মাইলাইটিস। ছবিটা চলে গেল। আচ্ছা, ট্রান্সভার্স মাইলাইটিস তার মানে কি শুনেছ, টার্মটা শুনেছ, ট্রান্সভার্স মাইলাইটিস? নো, নট, সাপোজ দিস ইজ স্পাইনাল কর্ড, তাহলে ট্রান্সভার্স মাইলাইটিস কি হয়? ট্রান্সভার্স মানে হরাইজন্টাল বলতে পারে, এরকম একটা মাইলাইটিস হয়ে গেল। মাইলাইটিস মানে ইনফ্লামেশন, একটা কর্ড সেগমেন্টে থ্রু অ্যান্ড থ্রু ইনফ্লামেশন হলো। তার মানে এই লেভেলের নিচে পেশেন্টের প্রবলেম হবে, এই লেভেলের উপরে কোনো প্রবলেম নেই। একটা ক্লিয়ার কাট ডিমার্কেশন বিটুইন দ্য টু লেভেল। একটা কর্ড লেভেলে ইনফ্লামেশন হয় থ্রু অ্যান্ড থ্রু, পার্শিয়াল না কিন্তু পুরো লেভেলটা যাবে। ঠিক আছে, এটাকে বলা হয় ট্রান্সভার্স মাইলাইটিস, ইনফ্লামেশন অফ স্পাইনাল কর্ড অ্যাট, হ্যাঁ হতে পারে। এর জন্য কি হবে? দুটো লেগই তোমার প্যারালিসিস হবে। ঠিক আছে, প্যারাপ্যারেসিস হবে, প্যারাপ্যারেসিস যেটা বলে, উইকনেস অফ দ্য বোথ লোয়ার লিম্বস। ঠিক আছে, সেন্সেশনও ডিক্রিজ করবে, সেন্সেশন লস হবে, ডিক্রিজ করবে, উইকনেসও কমে যাবে, উইকনেস পাবে আর কি। হ্যাঁ, ইনভলভমেন্ট অফ দ্য বোথ লোয়ার লিম্ব। কি হবে, আপার মোটর টাইপ না লোয়ার মোটর টাইপ হবে? আপার মোটর নিউরন টাইপ আর লোয়ার মোটর নিউরন টাইপ উইকনেস হবে পায়। সাপোজ এখানে লেভেল হলো সাপোজ T10, তাহলে এই যে L1, L1 এর ফিচার্স কি হবে? আপার না লোয়ার মোটর নিউরন? আপার মোটর হবে। ওই লেভেলে তো কোনো প্রবলেম নেই, ওর উপরের লেভেলে প্রবলেম নেই। উপর থেকে যে সমস্যাগুলো মানে এগুলো আসছিল, সিগন্যালগুলো আসছিল, তারা আর আসছে না, উপরে কোনো কন্ট্রোল নেই। কিন্তু লোয়ার সেগমেন্ট তো ঠিক আছে। এটা এলএমএন টাইপ হবে না ইউএমএন টাইপ হবে? ইউএমএন টাইপ, ইউএমএন টাইপ হবে। হ্যাঁ, ইউএমএন টাইপ, কোনো কিছুই হবে না, যাবে আসবে কিছুই হবে না। ঠিক আছে, কিন্তু T10 লেভেলে কি হবে? যদি T10 লেভেল বলো, এই অ্যাট দ্য লেভেল অফ T10 ইট ইজ এলএমএন টাইপ। At the level of T10, element type, below that it is UMN type. পড়েছো এলিমেন্ট টাইপ ইউএমএন টাইপ পার্থক্যগুলো? ভুলে গেছো? হ্যাঁ, ওটা বিশাল বড় আলোচনা, ওটা তাহলে পরে একদিন ক্লাস নিয়ে নেবো। ঠিক আছে, তাহলে এইগুলো হতে পারে সিএনএস ইনভলভমেন্ট। নেক্সট ইম্পর্টেন্ট ইজ রেনাল ইনভলভমেন্ট, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। সো রেনাল ইনভলভমেন্ট, এটা তোমাকে জানতেই হবে। রেনাল ইনভলভমেন্টে কি হয় এসএলই পেশেন্ট? এটা কি হচ্ছে? টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, তাই না? তাহলে ইমিউন কমপ্লেক্স মিডিয়েটেড, তার মানে ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হবে। কোথায় ডিপোজিশন হবে? হিমোগ্লোবিন নাকি বলে বেসমেন্ট মেমব্রেনে। আচ্ছা, মনে করো এটা এন্ডোথেলিয়াম। ঠিক আছে, এটা এন্ডোথেলিয়াম, এটা হচ্ছে তোমার বেসমেন্ট মেমব্রেন। ঠিক আছে, এই বেসমেন্ট মেমব্রেনের বাইরে কি থাকে? ইয়েস, পোডোসাইট থাকে না, ফিঙ্গার লাইক প্রজেকশন, পোডোসাইটস, তাই তো? এত সিম্পল পিকচার না, মোটামুটি বোঝার জন্য। ঠিক আছে, আর এইখানে থাকে মেসেঞ্জিয়াল সেলস, মেসেঞ্জিয়ামে মেসেঞ্জিয়াল সেলস থাকে। ঠিক আছে, এটা নর্মাল মোটামুটি স্ট্রাকচার। এখানে তাহলে কি হবে? ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হবে। কোথায় ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হবে তার উপর ডিপেন্ডস করে তোমার ক্লিনিক্যাল ফিচার্স আসবে। ঠিক আছে,
সাপোজ মনে করে এইখানে ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হলো, ঠিক আছে? তাহলে ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হওয়ার নেক্সট স্টেপে কি হবে? ইনফ্ল্যামেটরি সেলস আসবে, নিউট্রোফিল আসবে, ম্যাক্রোফেজ আসবে, তাই না? তাহলে কোথায় ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হচ্ছে তার উপর ডিপেন্ডস করে বাকি এটাকে অনেক ভাগে ভাগ করে, টাইপ 1 টু টাইপ 4 এগুলো জানতেই হবে, ভেরি ইম্পর্টেন্ট। টাইপ 1 টু টাইপ 4 লিউপাস নেফ্রাইটিস। হ্যাঁ, এটাকে রেনাল বায়োপসি যদি করো কোনো পেশেন্টকে, রেনাল বায়োপসি করার পরে তোমার এই ফিচার্স পাবে, ঠিক আছে? হিস্টোলজিটা বলে বাকি কি কি ফিচার্স পরে বলছো, ঠিক আছে? তাহলে ইনিশিয়ালি মনে করো এইখানে ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হলো, কিন্তু কোনো সেল ইনফিল্ট্রেশন হলো না। একটা পেশেন্টের রেনাল বায়োপসি করলে দেখলে এইটুকু আছে, নর্মাল থাকলে তো নর্মাল, ও তোমার ক্রাইটেরিয়ার মধ্যেই আসলো না। কিন্তু ইমিউন কমপ্লেক্স চলে এসছে, কিন্তু কোনো সেলুলার ইনভলভমেন্ট নেই, নিউট্রোফিল ম্যাক্রোফেজ নর্মালি এখানে থাকে না, ঠিক আছে? তাহলে এই যদি না থাকে সেলুলার ইনফিল্ট্রেট হচ্ছে টাইপ 1, ঠিক আছে? নেক্সট স্টেপে কি হবে? নিউট্রোফিল আসবে বা ম্যাক্রোফেজ আসতে পারে, তাই না? ওরা দেখবে কেন ওখানে কি সমস্যা দেখি একটা ইনফ্ল্যামেটরি ক্যাসকেড কেন তৈরি হলো, ঠিক আছে? এই সেলুলার ইনভলভমেন্ট যদি থাকে তাহলে তার টাইপ 2, না উল্টো বললাম, সরি ঠিক বলছি। টাইপ 1 কি বললাম? ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন। টাইপ 2 তে কি হবে? তোমার মেসেঞ্জিয়াল সেল প্রলিফারেশন থাকে, মেসেঞ্জিয়াল সেল প্রলিফারেশন। থার্ড স্টেজে আসবে তোমার সেলুলার ইনফিল্ট্রেট, হলো? তাহলে ফার্স্ট স্টেজ কি বললাম? ইমিউন কমপ্লেক্স, নো মেসেঞ্জিয়াল প্রলিফারেশন, নো সেলুলার ইনভলভমেন্ট। স্টেজ 2 কি হবে? মেসেঞ্জিয়াল প্রলিফারেশন। স্টেজ 3 তে হবে নিউট্রোফিল ম্যাক্রোফেজ ইনফিল্ট্রেশন, ঠিক আছে? কিন্তু এই স্টেজ 3 স্টেজ 4 এ তোমার এইখানেও তোমার ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হবে, সাব এন্ডোথেলিয়াল ডিপোজিশন। শুধু মেসেঞ্জিয়াল ডিপোজিশন নয়, there is also immune complex deposition at subendothelial level in stage 3 stage 4, ঠিক আছে? স্টেজ 3 স্টেজ 4টা একসঙ্গে বলা হয়, একটু মাইল্ডার ফর্ম, অর্থাৎ শুধু মেসেঞ্জিয়াল জায়গাতে হলো ওটাকে স্টেজ 3, আর সাবএন্ডোথেলিয়াল হলো স্টেজ 4, এটা মোর সিভিয়ার ফর্ম, তাই না? ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হলে এখানে সেল আসবে, নিউট্রোফিল আসবে, এটা হলো স্টেজ 4। আর স্টেজ 5 কি? স্টেজ 5 হবে সাব এপিথেলিয়াল ইমিউন ডিপোজিশন, মানে এই জায়গাগুলোতে, এটা হচ্ছে সাব এপিথেলিয়াল, বুঝতে পারলে? সাব এপিথেলিয়াল, এই বুঝলে না? যাবো না বললে তো সমস্যা হয়ে গেল, তো দাঁড়া, এই দেখো এটা মেসেঞ্জিয়াম হয়ে গেল, ঠিক আছে? ক্লাস 1 এ কি বললাম? এই যে এই কালো গুলো দেখছো, এই ছোট গুলো, এইগুলো হচ্ছে ইমিউন ডিপোজিটস, ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন, এটা হচ্ছে মেসেঞ্জিয়াল সেল, ঠিক আছে? নেক্সট স্টেপে ইমিউন ডিপোজিট উইথ মেসেঞ্জিয়াল প্রলিফারেশন, এই লাল সেল হচ্ছে মেসেঞ্জিয়াল সেলস, ঠিক আছে? স্টেজ 3 স্টেজ 4 এ কি হবে? নিউট্রোফিলিক ইনফিল্ট্রেশন। দেখো সাব এন্ডোথেলিয়াল হচ্ছে তোমার ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন, এখানে এই ম্যাক্রোফেজ, এই নিউট্রোফিল ম্যাক্রোফেজ ইনফিল্ট্রেশন, ঠিক আছে? ক্লাস 3 ক্লাস 4। ক্লাস 5 এ কি হবে? সাব এপিথেলিয়াল, সাব এন্ডোথেলিয়াল থাকবে না, সাব এপিথেলিয়াল ডিপোজিশন, সাব এপিথেলিয়াল ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন ইন ক্লাস 5, ওকে? আর যে ক্লাস 3 ক্লাস 4 ক্লাস 5, এটা মোস্ট সিভিয়ার ফর্ম, এখানে মেসেঞ্জিয়াল, সাব এন্ডোথেলিয়াল, সাব এপিথেলিয়ালও ডিপোজিশন হলো, থ্রু অ্যান্ড থ্রু সব জায়গায় ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হলো, ঠিক আছে? এটা বলে ক্লাস 3 ক্লাস 4 ক্লাস 5 সবগুলোই থাকবে। স্লাইডটা তোমরা নিয়ে নিও, পরে দেখবে এখান থেকে কোশ্চেন আছে, এমসিকিউ কোশ্চেন আছে, এখন থেকে প্রিপারেশন নাও, নিচ্ছ যখন, ঠিক আছে? রেনাল ইনভলভমেন্ট, তাহলে কি হবে? গ্লোমেরুলোনেফ্রাইটিস হবে আলটিমেটলি। গ্লোমেরুলোনেফ্রাইটিস হলে কি হবে? প্রোটিনুরিয়া হবে,
প্রোটিনুরিয়া, ঠিক আছে। আর কি প্রোটিনুরিয়া থাকলে পেশেন্টের কি প্রবলেম হবে? পেডাল ইডিমা হবে, অরবিটাল ইডিমা, ফেসিয়াল পাফিনেস আছে না, ফেসিয়াল পাফিনেস অর পেডাল ইডিমা থাকবে তো। ফেসিয়াল পাফিনেস কেন হয়? এই গ্লোমেরুলোনেফ্রাইটিসে পা ফোলার আগে কিন্তু ফেস ইনভলভমেন্ট হয়, জানো তো। পেরি অরবিটাল ইডিমা কি আগে ডেভেলপমেন্ট হবে, বিফোর ডেভেলপমেন্ট অফ পেডাল ইডিমা ইন গ্লোমেরুলোনেফ্রাইটিস। কেন? due to loose areolar tissue around the eyes. ইনিশিয়ালি সেখানে পেশেন্ট সারাদিন ঠিক ছিল, রাতে ঘুমালো, সকালে উঠে দেখলো চোখ বন্ধ, পুরো ফুলে গেছে। টিপিক্যাল পেশেন্ট। আর্লি মর্নিং এ দেখি পেশেন্টের ফেস ফুলে গেছে, তখন পেডাল এডিমা ডেভেলপমেন্ট হয়নি, ঠিক আছে। ফেসিয়াল পাফিনেস, পেডাল এডিমা হবে। আর কি থাকে? পেশেন্টের হাইপার টেনশন থাকতে পারে, ঠিক আছে। তাহলে ইউরিনে কি হবে? হেমাচুরিয়া থাকতে পারে, হেমাচুরিয়া বা তোমার রেড কালার ইউরিন থাকতে পারে। আর ডিসলিপিডিয়ামা হবে। নেফ্রোটিক সিনড্রোম যদি ডেভেলপ করা যায়, পেশেন্টের ব্লাডের লিপিড লেভেল বেড়ে যাবে। এগুলো তোমার আলাদা চ্যাপ্টার, গ্লোমেরুলোনেফ্রাইটিস, নেফ্রোটিক সিনড্রোম, এগুলো পড়বে তোমরা আলাদা চ্যাপ্টার। সেখানে একটা কজে দেখবে এসিলি আসে, গ্লোমেরুলোনেফ্রাইটিস বলো আর তোমার নেফ্রোটিক সিনড্রোম বলো, ঠিক আছে। আলটিমেটলি প্রোটিনুরিয়া হওয়ার জন্যই সমস্যাগুলো হবে। আর গ্লোমেরুলোনেফ্রাইটিস একটা ইনফ্লামেশন চলছে, সেখান থেকে তোমার এই আরবিসি গুলো পাস করতে পারে, যার ফলে তোমার ইউরিনের কালার রেড হতে পারে, স্মোকি রেড অনেক সময় হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমার হয়ে গেল রিনাল ইনভলভমেন্ট। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইম্পর্টেন্ট ইনভলভমেন্ট। জিআই ইনভলভমেন্ট কি হতে পারে? জিআই ইনভলভমেন্ট নজিয়া, ভমিটিং, ডায়রিয়া হতে পারে, ঠিক আছে। পেন অ্যাবডোমেন হতে পারে, পেন অ্যাবডোমেন। পেন অ্যাবডোমেন আসে, অনেক পেশেন্ট আসে পেন অ্যাবডোমেন। যদি এসিএলই পেশেন্ট পেন অ্যাবডোমেন করে, তোমাকে কিছু জিনিস সাসপেক্ট করতে হবে। যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেসেন্ট্রিক ইস্কেমিয়া। মেসেন্ট্রিক ইস্কেমিয়া, মেসেন্ট্রিক ইস্কেমিয়া। মেসেন্ট্রিক যে ভেসেল ছিল তার ইনফ্লামেশন হলো বা থ্রম্বোসিস হলো, তাহলে কি হবে? গাট নেক্রোসিস হবে। গাটে তো ব্লাড সাপ্লাই যাবে না, গাট নেক্রোসিস হবে। তাহলে গাট নেক্রোসিস হলে কি হবে? পেশেন্টের পেন অ্যাবডোমেন থাকবে। আর কি থাকবে? ব্লাড পাসেস থ্রু স্টুল। হেমাটোচেজিয়া হতে পারে, যদি খুব উপর লেভেলের দিকে হয় তাহলে মেলিনা হতে পারে, ঠিক আছে। ব্লাড পাস করবে। এসএনই পেশেন্টের এটা কিন্তু অনেক পেশেন্টের হয়, মেসেন্ট্রিক ইস্কেমিয়া, ঠিক আছে। আর তো স্প্লিনোমেগালি পেতে পারো পেশেন্ট। হেপাটাইটিস হতে পারে, হেপাটাইটিস। এলএফটি করে দেখলে এএসটি এএলটি হাই হতে পারে, এটাকে ট্রান্স অ্যামাইনাইটিস বলে, ট্রান্স অ্যামাইনাইটিস, এলিভেশন অফ ট্রান্স অ্যামাইনেস, এএসটি এএলটি। ওকে, কিছু মিস করে গেলাম? অকুলার আছে, অকুলার সিক্কা সিনড্রোম, ইউভিআইটিস, স্ক্লেরাইটিস, এপিস্ক্লেরাইটিস হতে পারে, ঠিক আছে।